আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই ভিডিওর মাধ্যমে আমি আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছি এবং সেই সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের মনোযোগ আকর্ষণ করছি। সো আমি মূল আলোচনায় চলে যাই। আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমাদের দেশে সংস্কারের বিভিন্ন ধাপ চলছে, বিভিন্ন পর্যায়ে চলছে, যেটা খুবই জরুরি, অত্যাধিক প্রয়োজনীয়। তো তারই একটি স্তরস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আমাদের রাস্তা থেকে অটোরিকশা, ঢাকা শহরে বিশেষ করে অটোরিকশা বা এই ধরনের যে অনিরাপদ যানবাহনগুলো ছিল সেগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে। এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ এবং এটা খুবই যুগোপযোগী, সময়োপযোগী একটি পদক্ষেপ আমার কাছে মনে হয়েছে। কারণ মানুষের জীবনের নিরাপত্তা সবার আগে, এবং সেই জীবনের নিরাপত্তাটা যদি হয় পথে ঘাটে এরকম একটা বিষয় নিয়ে, তাহলে তো এটা ডেফিনেটলি মোস্ট কনসার্নিং একটা ইস্যু হয়ে দাঁড়ায়। সো আমার পেছনেই আছে সেই বিখ্যাত রোড অ্যাক্সিডেন্টের একটা মনুমেন্ট বানিয়ে রাখা একটা গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। তো ব্যাপার হচ্ছে যে তারেক মাসুদদের মতো কত তারেক মাসুদ আসলে আমাদের পথে ঘাটে হারাতে হবে অকারণে। যদি তারা বিপ্লবের শহীদ হয় সেটা ভিন্ন কথা, যদি তাদের খুব কাজের খাতিরে তারা প্রাণ ত্যাগ করেন সেটাও ভিন্ন কথা, কিন্তু কেন এভাবে তো একটা প্রাণের খরচ আমরা আসলে পোষাতে পারবো না। এই জাতিতে তো তারেক মাসুদরা খুবই কম আসেন, তাই না? তো সেখানে আমরা কেন এভাবে কিছু পদক্ষেপ নিব না যে আমাদের জীবনটা নিরাপদ হয়। অসংখ্য ধন্যবাদ আবারও, আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন। তবে আমার কাছে মনে হয় এই সিদ্ধান্তটির আরও কিছু মডিফিকেশন দরকার, আর একটু গভীরে চিন্তা দরকার, বা কিছু কর্মপন্থা একটু পরিবর্তন করা দরকার। আমি সেই সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। তো আমি একটু ধাপে ধাপে যদি যাই, আমার প্রথম বাংলাদেশের পক্ষে জোরালো আওয়াজ তোলা, পথে বের হওয়া, সেটা হচ্ছে ছাত্রদের সাথে। একা তো ভয় পেয়েছি, একা কখনো ওইভাবে কথা বলতে পারিনি। আমি একজন শিক্ষক মানুষ, তো ক্লাসরুমে বাচ্চাদেরকে আমি সচেতন করার চেষ্টা করেছি দেশে চলমান নৈরাজ্য সম্পর্কে, কিন্তু সেটার কতদূর আওয়াজ পৌঁছায়। তো প্রথম ঘটেছিল আমার পথের নামা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে। তো তারেক মাসুদ হতে পারতো ওই দুইটা বাচ্চা, যারা হচ্ছে উত্তরার সম্ভবত রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুইটা স্টুডেন্ট ছিল, যারা এতটাই নিষ্পাপ, তারা জাস্ট বাস স্টপে যে দাঁড়িয়েছিল তাদের বাসের অপেক্ষায়, সেই সময়ে প্রতিযোগিতারত দুইটা বাস এসে তাদের গায়ের উপরে তুলে দিয়ে ইনস্ট্যান্ট ডেথ। সো এইটা আসলে নির্মমতার কোন পর্যায়ে পড়ে আমি জানি না। আবার আমার এক বন্ধুর খবরও জানি, যে চট্টগ্রামের ছেলে বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়েছিল বাসের জন্য অপেক্ষা, দ্রুত গতিশীল একটা ট্রাক এসে তার জীবন ইনস্ট্যান্ট শেষ করে দিয়ে চলে গেছে। তো ওদের মধ্যেও তো তারেক মাসুদরা লুকিয়েছিল হয়তো বা, আর কি আমি জানি না। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই নিরাপত্তাটা দরকার। তো আমরা কিছু আমাদের দেশে কয়েকবার আন্দোলনের পরে এরকম মেকি কিছু নিরাপত্তাজনিত কিছু পদক্ষেপ আমরা নিতে দেখেছি, যে ছাত্ররা মাঠে নেমে এরকম রিক্সাদেরকে এক লাইনে পাঠাচ্ছে, বাস এক লাইনে ইমার্জেন্সি লেন তৈরি করতেছে। এগুলো আসলে ক্ষণস্থায়ী, এগুলো আসলে সাস্টেনেবল কোনো আসলে আমার কাছে মনে হয় না উদ্যোগ হয়েছে। এটা আবেগের বশে করা, দ্যাটস ফাইন, দ্যাট ওয়াজ নেসেসারি ফর দ্যাট মোমেন্ট। বাট আমার মনে হয় আমাদের দেশের এখন সময় এসেছে, এবং আপনি যেহেতু এখন রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় আছেন, আমি আসলেই কোনো রাজনৈতিক দলের উপরে ভরসা করতে পারছি না। আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য পারফেক্ট মোমেন্ট টু ডু দ্যাট থিং, টু অ্যাকমপ্লিশ দ্যাট থিং অ্যাজ এ নেশন। আমাদের এটা একটু স্মার্ট চিন্তাভাবনা করা দরকার। সো ওইটার জন্য আমার কিছু আমি কী বলো এটাকে আবেদন জানাতে পারি, কিছু পরামর্শ দিতে পারি। তো এই যে রিক্সাটা আমাদের দেশের এত সুন্দর একটা ঐতিহ্য বহন করে, সারা পৃথিবীতে আমাদেরকে চেনে রিক্সার রিক্সার দেশ হিসাবে বা সামথিং লাইক দ্যাট। তো এই জিনিসটাকে আমার মনে হয় একটু মডিফাই করা দরকার। কেন? যুগের সাথে তাল মিলানোর জন্য। তো এই সৌন্দর্যর কথাটা এখন আমি বলবো না, আমি এখন টেকনিক্যাল কিছু ইস্যু নিয়ে কথা বলবো। আমি একেবারে স্ট্রেট টু দ্য পয়েন্ট চলে যাচ্ছি। এই যে রিক্সার ফ্রন্ট অ্যান্ড প্রোফাইল ভিউ আমরা, ব্যাক অ্যান্ড প্রোফাইল ভিউ আমরা দেখতে পাচ্ছি এখানে। মজার ব্যাপার হচ্ছে এই রিক্সাটা বানানো হয়েছিল সেমি মেকানাইজ করে বা সেমি অটোমেটিক করে। অটোমেটিক বলা উচিত হবে না, মেকানাইজড বলা উচিত হবে। সেটা হচ্ছে প্যাডেল দিয়ে টেনে নিয়ে যাওয়ার জন্য। তো তার আগের ভার্সনটা কি ছিল? তার আগের ভার্সনটা মনে হয় কলকাতায় দেখা যায় এখনও, যেটা বাংলাদেশে এখন আর নেই বলে আমি জানি। সো এইটা থেকে বলা যায় যে এভলিউশনের মাধ্যমে প্রয়োজনীয়তার খাতিরে আরও বেশি লোড বহন করার জন্য, আরও বেশি ভার বহন এবং আরেকটু স্মুদার করার জন্য প্রসেসটাকে, আমার মনে হয় যে এই প্রসেসে আমরা গিয়েছি, এইটাতে আমরা গিয়েছি, মানে সেমি মেকানাইজড। এটা যেমন পুরোপুরি পেশি শক্তি চালিত, এটাও পেশি শক্তি চালিত, কিন্তু এখানে একটু মেকানাইজ ব্যাপার স্যাপার আসছে, একটু বিগার গিয়ার, স্মলার গিয়ার দিয়ে একটু গিয়ার রেশিও চেঞ্জ করে একটু স্পিড আপ করা হয়েছে, বা একটু সহজে চালানোর ব্যবস্থা করা হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে এই দুইটা পাশাপাশি দেখলেই বোঝা যায় যে সেটা হচ্ছে প্রয়োজনীয়তার তাগিদে জিনিসটা কিভাবে মডিফাইড হয়েছে, জিনিসটার মডিফিকেশনটা কিভাবে আসছে। আমি যদি একটু বলি, এই রিক্সাগুলোর চাকার ব্যাস যদি লক্ষ্য করা হয়, যেটা হচ্ছে গায়ে টানা রিক্সা, আর এই চাকার যদি ব্যাস লক্ষ্য করা হয়, একটা উল্লেখযোগ্য তফাৎ চোখে পড়ে মনে হয়, উল্লেখযোগ্য তফাৎ চোখে পড়ে।
তো এরকম কেন হয়েছে আসলে? আমরা সিম্পল একটা ফিজিক্স জানি বা সিম্পল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় বা সবাই বোঝে কম বেশি, যত উঁচু হবে তত সেন্টার অফ গ্র্যাভিটি উপরে উঠবে, সো তত বেশি ইমব্যালেন্সড হবে। আমি যদি এটাকে খাড়া করে না রেখে যদি এভাবে রাখি তাহলে আরেকটু বেশি স্থিতিশীল হবে। যদি একেবারে শুইয়ে রাখি সেন্টার অফ গ্র্যাভিটি সবচেয়ে নিচে, তাহলে সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থা থাকবে আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে জিনিসটাতে যেহেতু মেকানাইজ করা হয়েছে, সেমি মেকানাইজিংয়ের চেষ্টা করা হয়েছে বা মেকানাইজ করা হয়েছে, সো ডেফিনেটলি মডেল 1-এর চেয়ে, আমি এটাকে নাম দিলাম মডেল 1-এর চেয়ে মডেল 2-তে আমাদের গতি বাড়বে বেশি, স্পিড বাড়বে। সো স্পিড বাড়ার সাথে সাথে সেটা একটু আনস্টেবল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর কি। সো ওটার স্ট্যাবিলিটি আনার জন্য ডেফিনেটলি ওটার সেন্টার অফ গ্র্যাভিটি আমার নামাইতে হবে, অভিকর্ষ কেন্দ্র আমার নামাইতে হবে। সো ডেফিনেটলি চাকার ব্যাস বা ব্যাসার্ধ আমার কমাইতে হবে। সো দ্যাটস আ সিম্পল ফিজিক্স। এটা বোঝার জন্য আসলে বিশাল বড় ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই বা এমন কোনো মেধাবী হওয়ার দরকার নেই, খুবই সহজে বোঝা যায় আর কি। আমরা যদি ইভেন বাসের দিকেও খেয়াল করি, আমি বাসের ছবি অ্যাড করি, এই মুহূর্তে মাথায় আসলো, নর্মালি আমাদের আন্তঃবিভাগ যে বাসগুলো আছে, ঢাকা চট্টগ্রাম, ঢাকা খুলনা, হোয়াটএভার, সো সেইখানে নন এসি যে বাসগুলো থাকে অর্থাৎ চেয়ার কোচ, আর যদি এসি বাস খেয়াল করি আমরা দেখবো যে এসি বাসগুলো একটু মানে হাইট কম, হাইট নিচু। কেন? ওয়াই ইজ দ্যাট সো? বিশেষ করে মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকে, মানে বডিটাকে নিচে নামায় দেওয়া হয়। তার কারণটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, এসি বাসগুলোতে মোর পাওয়ারফুল ইঞ্জিন ইউজ করে, সো ওইখানে ডেফিনেটলি স্পিড বেশি উঠবে। তো সেখানে আমার স্ট্যাবিলিটি মেনটেন করার জন্য যেন টিপ ওভার না হয়, মানে উল্টে পড়ে না যায়, এই জন্য ডেফিনেটলি সেন্টার অফ গ্র্যাভিটি নামাইতে হবে। সো বডিটাকে নিচে নামায় দেওয়া হয়, ওখানে চাকার সাইজ নিয়ে খেলা না করে ওখানে বডির সাইজ নামানো হয়। এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বুঝবে ভালো করে, আমি যা বলতে চাচ্ছি অটোমোবাইল ইঞ্জিনিয়ার যারা আছে। সো দ্যাটস আ ভেরি ক্লেভার চয়েস। সো ব্যাপারটা হচ্ছে যে তাহলে এইটার বডিটা কেন উঁচু করা হয়, এর পিছনে অনেক কারণ আছে। আমি একটা সিম্পল জিনিস বুঝাইতে পারি হালকা করে, যে যেহেতু এইখানে মানে এটা যেমন 3টা পায়ের উপরে সমানভাবে দাঁড়িয়ে আছে, মানে ওর বডি পুরা উঁচা হইলে একসাথে হয়, বডি পুরা নিচা হলে একসাথে হয়, কিন্তু এটার ক্ষেত্রে তো তা না। এখানে তো ফালক্রামিং হচ্ছে, এই সেন্টারের সাপেক্ষে তো জিনিসটা রোটেট করতেছে। সো ব্যাপারটা হচ্ছে সামনে থেকে যখন উঁচু বা নিচু করা হয়, এইখানে যেন পার্থক্যটা কম ধরা পড়ে, এই টাইপের কিছু কারণে এইটার হাইট যথেষ্ট বেশি এবং চাকার ব্যাস বেশি থাকার কারণে অল্প পরিমাণ ঘূর্ণনেই সে বেশি দূরত্ব অতিক্রম করে। এই টাইপের কিছু ব্যাপার আছে, আমার চেয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়াররা ভালো বুঝবে, হোয়াটএভার। সো হোয়াট আই ওয়ান্ট টু ফোকাস অন সেটা হচ্ছে যে যখন জিনিসটা ফুললি মাসল এনার্জিতে চলে আর যখন জিনিসটাকে একটু মেকানাইজ করা হয়েছে তখন একটা মডিফিকেশন আসছে, একটা পরিবর্তন আসছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যখন আমরা এইটা থেকে মডেল 3-তে গেছি, অর্থাৎ আমরা যখন এইটাতে গেলাম অর্থাৎ ব্যাটারি চালিত রিক্সাতে, আমি এটার নাম দিচ্ছি মডেল 3 বা এভলিউশন 3। সো মডেল 3-তে যখন গেলাম, আমার কথা হচ্ছে যে আমরা কতটুকু আসলে পরিবর্তন করলাম। আমার মতে এখানে তেমন কোনো পরিবর্তন হয় নাই বা হওয়ার সুযোগ হয় নাই সম্ভবত, বা কেউ ভাবে না এইভাবে। জাস্ট করছে কি, আগের ডিজাইনটার সাথেই, আগের বডির সাথেই জাস্ট ওই নিচে দিয়ে ব্যাটারি আর হচ্ছে একটু ইয়াটা চেঞ্জ করে দিছে, দ্যাটস ইট, ডান, আর কিছু না। তো দ্যাটস দ্য রিজন ওয়াই আমার কাছে মনে হয়, এবং আমার কাছে মনে হয় এটা খুবই স্বাভাবিক লজিক্যাল একটা ব্যাপার, যে এই কারণেই মূলত জিনিসটা বেশি দুর্ঘটনা প্রবণ হয়ে পড়েছে, অ্যাক্সিডেন্ট প্রোন। সো এই জিনিসটাকে পরিবর্তন করা দরকার। যেহেতু এইটা মডেল 3-তে আমরা আরও স্পিড বাড়িয়েছি, তার মানে ডেফিনেটলি ইট নিডস টু বি মোর স্টেবল। সো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি মাস্ট ড্রন ইভেন মোর লোয়ার, ড্রন ব্যাক টু ইভেন মোর লোয়ার স্টেজ। সো এটা করা হয় নাই, এটা কিছুটা হয়েছে, ব্যাটারি অনেক হেভি ওয়েটের একটা জিনিস নিচে বসায় দেওয়া হয়েছে, সো সেন্টার অফ গ্র্যাভিটি নিচে নামছে এমনি। আবার অনেক রিক্সার ক্ষেত্রে এটাকে বসানো হয়েছে সিটের নিচে, সো বোঝা যাচ্ছে কত বেশি সেন্টার অফ গ্র্যাভিটি বেড়ে গেছে, মানে আরও বেশি আনস্টেবল হয়ে গেছে। এক এক রিক্সা এক একভাবে দেখা যায়, বিভিন্ন মিস্ত্রি বিভিন্নভাবে বানায়, কারণ এগুলো তো আসলে মিস্ত্রিদের হাতে গড়ে উঠছে। এটা নিয়ে তো প্রকৌশলীরা কেউ ভাবি নাই, কারণ প্রকৌশলীদের এখানে আসলে আগ্রহটা থাকবে কেন? প্রকৌশলীদের তো এসি রুমের মধ্যে বসে কাজ করতেই ভালো লাগে, এইগুলো নিয়ে তো কেউ ভাবে না। সো আমি একটু মাঠে ঘাটে চলা লোক, আমার কাছে মনে হয়েছে এই যে রিক্সাওয়ালারা আন্দোলন করছে, এই লোকগুলো আসলে খাবে কি? তাদের রিক্সাগুলো যে আমরা জমা নিয়ে নিচ্ছি বা জোর করে কেড়ে নিচ্ছি, তো ওই লোকগুলো আসলে খাবে কি? রিক্সাওয়ালাদের সংখ্যা তো 1-2 না, লক্ষ লক্ষ। সো এত লক্ষ দরিদ্র সীমার নিচে বসবাসকারী ভাইদের যদি আমরা তাদের রুজি রোজগারের ব্যবস্থাটাকে কেড়ে নেই, আমরা কি মনে করছি আমরা খুব সুখে শান্তিতে বসবাস করবো? দ্য আনসার ইজ নো, ডেফিনেটলি নো স্যার। ইউ নো দ্যাট থিং ভেরি ওয়েল অ্যান্ড ইউ আর ভেরি হিউম্যান পার্সন দ্যাট আই নো। সো আপনি ভালো করে বুঝতে পারছেন যে সমাজে এই ঢাকা শহরে কী পরিমাণে চুরি, ছিনতাই, রাহাজানি যা বলেন না কেন, ডাকাতি, এগুলো কী পরিমাণে বাড়বে, এবং এই মানুষগুলোর মুখের রুজি কেড়ে নেওয়ার আসলে আমরা কে? তো ব্যাপারটা হচ্ছে যেটা, যে তাদের এটা কেড়ে নিয়ে তো আমরা একটা কাজ করতে পারতাম। প্রথম সমাধান হচ্ছে যে তাদের এই অটোরিকশাটাকে কেড়ে যদি নেইও আমি,
ওই লোকটাকে আমরা একটা নর্মাল রিক্সা অর্থাৎ মডেল 2 দিতে পারতাম, যদি আমাদের সংগ্রহে থাকে। এবং আই বেট উই ডু হ্যাভ দ্যাট থিং ইন আওয়ার কালেকশন, বিকজ বিভিন্ন ওই যে থানায় বা অমুক তমুক বিভিন্ন জায়গায় দেখা যায় যে রিক্সা সিজ করে, তো এই সিজ করে ফেলে রেখে জং ধরিয়ে পচিয়ে ফেলিয়ে ওই রিক্সাগুলোর কি হচ্ছে, তো কয়েকজনকে তো অন্তত দেওয়া যায়। জানি এটা কোনো সাস্টেনেবল ভালো সলিউশন না, বাট ফর দ্যাট মোমেন্ট আমি বলছি, জাস্ট মাথায় আসলো হঠাৎ বাসায় আসার সময়, তাই বললাম যে ইনার কাছ থেকে এই মোটর চালিত এই রিক্সাটাকে কেড়ে নিয়ে আমরা তো তাকে ওই পড়ে থাকা রিক্সাটাকে দিতে পারতাম, যে রিক্সার হয়তো বা লাইসেন্স নেই বা কোনো একটা কারণে জব্দ করা হয়েছে, ওই রিক্সাটা তো থানায় ফেলে রেখে দরকার নাই, মানে কাজ চলুক। এটা হচ্ছে আমার 1 নম্বর সমাধান। 2 নম্বর সমাধান হচ্ছে যেটা, ওইটা কোনো সাস্টেনেবল সমাধান না। 2 নম্বর আসল যে সমাধানের কাছে আসছি সেই জিনিসটা হচ্ছে এই রিক্সাটা রিডিজাইন করা দরকার। আমরা বাংলাদেশের যে পরিস্থিতিতে আছি, আপনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে ঢাকা শহরে চলমান যে লোকাল বাসগুলো আছে এগুলোকে একটা ভালো সিস্টেমের মধ্যে আনার অসম্ভব প্রশংসনীয় উদ্যোগ, সবই ঠিক আছে, কিন্তু রিক্সা ছাড়া আমাদের চলবে বলে আমার বিশ্বাস হয় না। আমাদের ঢাকা শহরে যে চিপা চাপা গলি গুপচি আছে, গলির ভিতর দিয়ে যতদূর যেতে হয় বা যা কিছু অবস্থা, এই জিওগ্রাফিতে আসলে রিক্সা ছাড়া চলবে না। সো ইটস হাই টাইম আই গেস আমাদের আসলে রিক্সা নিয়ে ভাবা উচিত এবং এই টাইপের ভালো ব্যবস্থা করা উচিত। সো এটার জন্য রিডিজাইন করার ক্ষেত্রে আমি কিছু কথা এখনই বলে দিচ্ছি যে এটা যে করা সম্ভব, আমি জাস্ট কিছু আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে এই রিক্সাগুলো চালানোর ক্ষেত্রে মানে এত বাজেভাবে ডিজাইন করা, যেহেতু মডেল 2 এর উপরে মডেল 3 এর কনসেপ্ট ঢুকাই দিছি, সো ডেফিনেটলি জিনিসটা কাজ করে নাই। রিক্সাওয়ালারা প্রায়ই খুবই উইয়ার্ড ভঙ্গিতে বসে রিক্সা চালান। তো এটা খুবই কমন একটা সেন্স, আর্গোনমিক্স বোঝা লাগে না এটার জন্য, সিম্পল প্রকৌশলও পড়া লাগে না, মানে কমন সেন্স ভাই। আমি যে কাজটা করছি, আমি যদি আমার বসার ভঙ্গি, দাঁড়ানোর ভঙ্গি বা যে কাজটা যেভাবে করছি সেটার মানে স্টাইলটা যদি ঠিক না হয়, তাহলে আসলে মানে আমি ফিজিক্যালি যদি কমফোর্টেবল ফিল না করি, তাহলে তো এইরকম গুরুত্বপূর্ণ একটা কাজ আমি ঠিকমতো করতে পারবো না। সো তাদের বসার স্টাইল প্রায় দেখা যাবে এরকম পা উঁচু করে, হয়তো বা এই ছবিটা তোলা হয়েছে স্থির অবস্থায়, বাট যারা রাস্তাঘাটে চলেন, যারা একেবারে পাজেরো কালো গ্লাসওয়ালা গাড়ি ছাড়া চলেন, মানে মোটামুটি চলেন আর কি, তাদের জানার কথা তারা প্রায় রিক্সাও চালান এইভাবে। শুধু এইভাবেই না, আরও কত উইয়ার্ড সব ভঙ্গি, এই যে এইটা যেমন, আমি এই জিনিসটা একটু অভিনয় করে দেখাইতে চাই, 1 সেকেন্ড। এইটা যদি রিক্সার সিট হয়, তো রিক্সার সিটে বসে, আমি জানি না আই এম নট টল ইনাফ টু শো দিস থিং, সো এই যে হাঁটু গুজে দিয়ে এইভাবে যে চালানোর ব্যাপারটা, মানে এটা তো আসলে আচ্ছা আমি এদিকে ঘুরে দেখাই, মানে এই যে হাঁটু উপরে করে দিয়ে বসে এইভাবে চালানোর ব্যাপারটা বা এইভাবে, মানে এটা তো আসলে আমাকেই কমফোর্ট দিচ্ছে না। সো রিক্সাটা যদি আমার নিয়ন্ত্রণ করতে হয়, এলোমেলো অবস্থা, তো মানে ইট ইজ অ্যাকচুয়ালি নট সুইটেবল, নো হাউ। ইভেন আমরা জানি মোটরসাইকেল আমি প্রচুর চালাই, মোটরসাইকেল কোম্পানিগুলা millions of dollars they spend behind this sitting position, because sitting position ভালো না হইলে, কমফোর্টেবল না হইলে, মানে কন্ট্রোলিং তো ভালো হবে না, ম্যানুভারেবিলিটি ভালো থাকবে না, ওইখানে অনেক ঝামেলা চলে আসবে। সো তাদের সিটিং পজিশন খুবই আনকমফোর্টেবল, দে ডোন্ট ফিল ওয়েল ওয়েন দ্য সিট দেয়ার। তারা তাদের ইচ্ছা মতন বসেন, তাদেরকে কেউ শিখায় নাই কিভাবে বসতে হবে, কিভাবে চালাইতে হবে। সো আমরা জাস্ট তাদেরকে দোষ দিয়ে যাচ্ছি যে তোমাদের কারণে রোডঘাট অনিরাপদ হয়ে গেল। এটা কি আসলে অমূলক একটা ব্যাপার হইল না, অন্যায় একটা ব্যাপার হইল না? আচ্ছা এই যে দেখা যাচ্ছে এই রিক্সাটা চলমান, অনগোয়িং, পাটা কিভাবে আছে, এটা প্রায়ই দেখা যায়। আচ্ছা তারপরে এইটা কি ধরনের বসা ভাই, এইটা কি ধরনের বসা, আমি তো এটা বুঝতে পারি না, বাট এইভাবে অহরহ বসে চালাইতে দেখা যায়। আচ্ছা তারপরে আসি, 1 পা উপরে 1 পা নিচে, মানে এইটা কি ভাই, মানে এবং এইটা কোনো নাটক না, এটা গুগল থেকে নেওয়া সব ছবি, এই সিনারিও রাস্তাঘাটে দেখা যায়। ওকে, সো আমি এই জিনিসগুলো দেখিয়ে যেটা বলতে চাচ্ছি যে এগুলো নিয়ে তাদের ট্রেনিং দরকার। দে নিড টু বি ট্রেন্ড, দে নিড টু বি এডুকেটেড, বিকজ দিস পিপল আর নট, নোবডি টট দেম হাউ টু ডু দিস থিং, হাউ টু ড্রাইভ দিস থিং। আমরা যে ড্রাইভিং লাইসেন্সের একটা ফেক একটা আমাদের দেশে চালা রাখছি, ডু ইউ হ্যাভ ড্রাইভিং লাইসেন্স অর নট, আমরা সবাই জানি টাকা দিলেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। হয়তো বা খুব রিসেন্ট এই জিনিসটা চেঞ্জ হয়েছে, বাট আসলে আমি ওইখানে যখন নিজে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছি সেই 2011 সালে, আজকে থেকে 13 বছর আগে, আমিও তো ভালো করে জানি যারা পরীক্ষা নিচ্ছেন ওনারাই আসলে কি যে অবস্থা, মানে কমন সেন্স আছে কিনা, মানে এটার জন্য তো প্রকৌশলী হওয়া লাগে না। তখন আমি 3rd ইয়ারে পড়তাম ইঞ্জিনিয়ারিং, বাট এটার জন্য প্রকৌশলী হওয়া লাগে না। যেসব প্রশ্ন তারা করছে, যেসব ড্রাইভিং স্কিল টেস্ট তারা নিচ্ছে, মানে সব ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয়েছে এগুলোতে কাজ করার জায়গা আছে, সুযোগ আছে, মানে এগুলো আরও অনেক ব্রিলিয়ান্ট হইতে পারে এবং আমরা বাইরের দেশ থেকে অনেক মানে আইডিয়া নিতে পারি। আমি বলছি না যে আবার বাইরের দেশের একদল বিশেষজ্ঞ ডেকে নিয়ে আসো, মানে ভাই এটার জন্য বুয়েট বসে আছে কি করতেছে আসলে, আমরা জাস্ট কাজে লাগাচ্ছি না, কাজে লাগাই আমরা এই জিনিসগুলো। এবং বিশেষ করে আমি বলবো যেটা, আমাদের তো এই ডিজাইনে হাত দেওয়া দরকার এক দলের, আর এক দলের
ওনাদেরকে ট্রেন করা দরকার। রাস্তায় চলতে গেলে দেখা যায় ওনারা যে কাজগুলো করেন এটা আসলে ছোট মানুষ, বাচ্চারা যখন রিক্সা চালায় বাসায়, ছোট ছোট রিক্সা ঘরের মধ্যে চালাইতে গেলে বামে ঘুরলাম ঘুরে গেলাম, ডানে ঘুরবো ঘুরে গেলাম, ইচ্ছা হইলো থামায় দিলাম, ঠিক এই কাজটা করেন। তারা দেখেন না তার পেছনে কি আছেন, বামে কি আছে, ডানে কি আছে, তাদের জাস্ট মন চাইছে এই যে ঘুরাই দিল। দে নিড টু বি টট, দে নিড টু বি ট্রেন্ড। আমি নিজে এই দায়িত্ব নিতে পারি। আমি এই ভিডিওটা করছি এই কারণে, প্লিজ আমাকে দায়িত্বটা দেন। আমি আর কাউকে ভরসা করি না। আমি দেখে ফেলেছি অনেক 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 ভাই বোনকে দেখছি, তারা খুব দায়িত্ববান, স্যুটটাই পরে একেবারে খুব, মানে কথা হচ্ছে যে আমাদের দেশের আবর্জনাগুলো যদি পরিষ্কার করতে চাই তাহলে এত স্যুটটাই পরলে হবে না, একেবারে মাটির মানুষ হইতে হবে ভাই। মাটির মানুষের সাথে মেশার ওই ওই দরদটা থাকতে হবে। আমি এই দায়িত্বটা নিতে চাই পার্সোনালি। আপনার কাছে সরাসরি এই ভিডিওর মাধ্যমে বলছি, তাদেরকে ট্রেনিংয়ের দায়িত্বটা আমাকে দেন, ডিজাইনের দায়িত্ব হয়তো আমাকে দেওয়া লাগবে না, বাট আমি লোক দেখাই দিচ্ছি একটু পরেই যে কাদের সাথে কোলাবোরেশনে কাজটা করা যেতে পারে, কাদেরকে কাজের দায়িত্ব দেওয়া যেতে পারে। বিকজ আই বিলিভ ইন ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ আমার চেয়ে 1000 টাইমস না বিলিয়ন টাইমস বেটার মানুষজন কুয়েটে পড়ে আছে। তাদেরকে কাজে লাগান, তাদেরকে কাজে লাগান। বাট ট্রেনিংয়ের ক্ষেত্রে আমাকে একটু দিয়েন। আমি একজন শিক্ষক মানুষ, আমি জানি দরদ করে কীভাবে পড়াইতে হয়, আবার ঝাড়িও কেমনে দিতে হয় আমি খুব ভালো করেই জানি। আমি একেবারেই নিজ দায়িত্ব নিয়ে বলছি, অন্তত এই কাজটা করেন। আমি আমার কথা বলছি মানে আমার চেয়ে আরও বেটার মানুষ আছে, সেই ট্রেনিংয়ের কাজটা অন্তত করেন। তাদেরকে ট্রেন আপ করা হয় নাই কখনো। এবং এই জিনিসটা যত কঠিনই হোক না কেন, আমাদের স্বল্প জনবল দিয়ে হোক, যা দিয়ে হোক, করেন, শুরু করেন। রিক্সাওয়ালাদেরকে, এই ভাইদেরকে শিখানো দরকার যে তুমি যেভাবে ঘুরাই দিলা। আমি নিজে জীবনে কতদিন মারা যাইতে গেছি এই ছোটোখাটো ভুলের কারণে। একটা সোজা রাস্তা যাচ্ছে, একটা ধরে নেওয়া যাক একটা সোজা রাস্তা, সেই রাস্তায় এইখানে একটা কাটা আছে, ইউনো। সো এই কাটা দিয়ে এসে, মানে আমি তো যাচ্ছিলাম সোজা একেবারে, আমি আমার মোটরসাইকেল দেখা গেল বা যা হোক, আমি যাচ্ছিলাম এই যে সোজা একদম স্ট্রেট। ওইখানে করবে কি, এইখানে যে কাজটা করে ঘ্যাচাং করে এখান থেকে এসে ঢুকে পড়ে। আরে ভাই আমি যাবোটা কিভাবে, মানে আমি যাবোটা কিভাবে, আমি কি এখান থেকে মানে কেমনে যাব, আমি তো বাড়ি খেয়ে এখানে উড়ে চলে যাবো তো এদিকে। মানে এরকম একবার দুইবার না, আমি যথেষ্ট সাবধানী চালক। আমি 2011 থেকে 2024 এখনও আল্লাহর রহমতে বাইক চালাচ্ছি, কখনো এরকম বড় অ্যাক্সিডেন্ট তো দূরে থাক, গায়ে কোনো দাগ টাগ নাই। অথচ আমি প্রয়োজনের তাগিদে মাঝে মধ্যে তাকে রক্ত দেওয়া বা বিভিন্ন জরুরি কাজে আমি অনেক মানে স্পিডে বাইক চালাই, বাট আল্লাহর রহমতে কখনো অ্যাক্সিডেন্ট হয় না। আমার সাথে যারা উঠছে তারা জানে যে আমি কত চোখ কান খোলা রাখি। কিন্তু কয়েকবার প্রাণ হারাইতে গেছি, জাস্ট সিলি থিং, আনবিলিভেবল, অ্যান্ড দে আর লাফিং অ্যাট ইউ বিকজ দে হ্যাভ নট বিন ট্রেন্ড। তাদের ওই মানবিকতার ব্যাপারগুলো ইনস্টল করতে হবে। আমি জানি ওনারা যথেষ্ট মানবিক, আমি মানি, কিন্তু কি একটু একটা ব্যাপার থাকে না, ওই ব্যাপারগুলোকে একটু ট্রেনিং করতে হবে, একটু বুঝাইতে হবে, একটু শোনাইতে হবে। এটার জন্য কয়েকটা ভিডিও, ছোট ছোট ডকুমেন্টারি দেখাইলেই হয় যে বাচ্চাটা কীভাবে মারা গেল দেখো তো তোমার জন্য, বা তোমার এইসব ছোটোখাটো ইস্যুর জন্য তুমি এটা কেন খেয়াল করতেছো না। আই বিলিভ এই জিনিসটা করা সম্ভব। আমি জানি অ্যাজ এ টিচার মানুষকে কত কিছু টিচ করা যায়, কত বদমায়েশ বাদরকে মানুষ করে ফেলা যায়। আর এইখানে তো এই ভাইগুলো তো এই কষ্টের কাজটা করতেছে, এটা তো তাদের পেটের তাগিদে, তাদের সংসার পরিবার চালানোর জন্য। তাদেরকে কেন শেখানো যাবে না? অবশ্যই শেখানো সম্ভব। সেই সাথে যদি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহযোগিতা তাদের পাওয়া যায়, তাহলে ডেফিনেটলি আমরা একটা অন্যরকম বাংলাদেশ পাবো, একটা নিরাপদ সড়কের বাংলাদেশ পাবো। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি এটা করে দেখাইতে পারবো। আমাকে দায়িত্ব দেন, আমাকে দেন, না হলে আমাকে পছন্দ না হলে যাই, দায়িত্বটা দেন, জাস্ট ডু ইট প্লিজ। এই কাজটা করেন। শুধু আপনি রিক্সা জমা নিয়ে নেবেন, মানুষজন চলবে কিভাবে? জনগণেরও তো ভোগান্তি হচ্ছে। আর এই লোকগুলো খাবেটা কি? তাদের পরিবার খাবে কি? মানে এটা তো যেন তেন কথা না, কয়েক লক্ষ এই ধরনের মানুষজন, এবং তারা আসলেই দারিদ্র্য সীমার নিচে বাস করেন। তাদের কোনো সঞ্চিত অর্থ নাই যে আপনি আজকে তার রিক্সা নিয়ে গেলেন, 2 মাস 6 মাস 8 মাস যা ইচ্ছা আটকায় রাখলেন, বা সারা জীবনে তোরা আটকায় রাখলেন। ওই লোকটা আসলে চলবে কিভাবে? তার তো কোনো গচ্ছিত টাকা নাই। আবার এই রিক্সাটা যে নিয়ে গেল সে তো কোনো মহাজনের রিক্সা, সেই মহাজন তো তাকে কি যে করবে খোদা তাআলা মালুম। আমি তো জানি না। আমি তো আসার সময় কয়েকজনের চেহারা দেখেই আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে যে এই লোকগুলো তো ফাইজলামি করতেছে না। যাই হোক, সো রিক্সার ডিজাইন নিয়ে কাজ করা দরকার, আর তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার। সো ডিজাইন নিয়ে কাজ করতে হয়তো বা আমার যা মনে হয়, আমি কয়েকজনের কথা বলে দিব, তাদের দিয়ে কাজ দিলে, সাথে যদি সংশ্লিষ্ট ভালো টিম অ্যাড করা হয়, তাহলে আশা করা যায় হয়তো বা 1.5 মাসের মতো লাগবে ডিজাইনে। আর তারপরে আমরা প্রোডাকশনে যাইতে গেলে হয়তো বা কিছু টাকা পয়সার ব্যাপার আছে। আমি সবগুলো নিয়ে একটা সমাধানের একটা রাস্তা দেখাচ্ছি আর কি, আস্তে আস্তে করে। বাট তাদের ট্রেনিং দিতে হবে, মাস্ট, দে মাস্ট বি ট্রেন্ড ভেরি ওয়েল, আদারওয়াইজ তারা আসলে কাজ হবে না। এটা ভালো যন্ত্র দিলেও কাজ হবে না। আচ্ছা, সো এখন আমি একটা কথা বলি যে আমি কেন এটা নিয়ে কথা বলছি। প্রথম কারণে আমি বলেছি যে আমি ভাই ওই স্যুটটাই এসি রুমের মানুষ না, আমি খুবই মানুষের সাথে মেশা মানুষ, যারা আমাকে চেনেন না চেনার দরকার নেই। সো হোয়াট এভার। এখন আমি একটা জিনিস বলতে চাচ্ছি, এই যে ভদ্রলোক,
ফ্লোরেন্স লরেন্স, উনি মূকাভিনয় মানে নীরব সিনেমার যুগের একজন নায়িকা বা অভিনেত্রী। ওনার একটা মজার আবিষ্কার ছিল, সেটা হচ্ছে আজকে আমরা যে রাস্তাঘাটে গাড়ি চালাইতে গেলে বা মোটরসাইকেল চালাইতে গেলে আমরা যে ব্রেক কষলে পেছনের লাইটটা, সিগন্যাল লাইটটা জ্বলে ওঠে, রেড লাইট, যে আই এম ব্রেকিং দেয়ার সো দ্যাট ইউ শুড অলসো স্লো ডাউন, আদারওয়াইজ তুমি তো এসে আমার সাথে একটা বড় সংঘর্ষ ঘটাবা। এই জিনিসটা আমি আগে একটা ডকুমেন্টারিতে দেখছিলাম যে একটা ডাক্তারের আবিষ্কার, একজন ডাক্তার সাহেবের আবিষ্কার, ইউরোপ আমেরিকার কোনো এক দেশের হবে, আমার এত খেয়াল নাই, বাট বেশ আগে দেখছিলাম, বছরখানিক আগে। সো আমার ব্যাপারটা খুব অবাক লাগছিল। একটু আগে আমি যখন এই স্লাইডটা বানাচ্ছিলাম আমি এই কথাগুলো বলার জন্য, তখন আমি আবার একটু গুগল সার্চ করে ডাক্তারের নাম বের করার চেষ্টা করলাম। পরে দেখলাম উইকিপিডিয়াতে স্পষ্ট লিখছে যে নট লাইক দ্যাট, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ইনভেন্টেড বাই দিস ওম্যান অ্যান্ড ট্রাস্ট মি, শি ওয়াজ এ ফিল্ম স্টার। হাউ অ্যামেজিং ইজ দ্যাট? জাস্ট গুগল ইট, পেয়ে যাওয়া যাবে, মিথ্যা কথা না তো। সেই মহিলার কাছ থেকে 1900 সালের দিকে হচ্ছে টার্নিং সিগন্যাল, ব্রেক লাইট, এগুলোর আইডিয়া পাওয়া গেছে। তারপরে আপার ডিপারের কনসেপ্ট আরেকটু পরে আসছে 1915 থেকে 1919 সালের দিকে। মানুষ ভাবছে, নতুন নতুন করে ইম্প্রোভাইজ করছে, ঢুকাইছে ব্র্যান্ডগুলা, গাড়ির ব্র্যান্ডগুলা। সো আমি এটা দিয়ে যেটা বুঝাইতে চাচ্ছি যে ভাই, এই কাজগুলো করার জন্য আসলে প্রকৌশলী হওয়াটা প্রয়োজন না। এই ধরনের কাজ করার জন্য আমার কাছে মনে হয় চিন্তাশীল মানুষ প্রয়োজন, তাদের মনের মধ্যে ওই চিন্তনটা প্রয়োজন যে আই ওয়ান্ট টু সি সাম পজিটিভ চেঞ্জেস ইন দিস সোসাইটি। আর কিছু তো দরকার নাই, একটু উদ্যোগী হওয়া দরকার, যে সরাসরি আমাকে এফেক্ট না করলেও আই বিলং টু দ্যাট সিস্টেম। সো ওই সিস্টেমের কোনো না কোনো খারাপ জিনিসটা আমাকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে। সো এইটুকু মানসিকতাই যথেষ্ট আমার কাছে মনে হয়। সো এই ফিল্ম স্টারের কথা যদি তখনকার কানাডিয়ান আমেরিকান মহিলা ছিলেন সম্ভবত, আর কি এখানে কোথায় জানি, এই যে কানাডিয়ান আমেরিকান আর্টিস্ট, কানাডিয়ান আমেরিকান স্টেজ পারফর্মার। সো ঘটনা হচ্ছে যে তার কথা যদি এত গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে তখনকার সমাজ, আমরা এত বছর পরে এসেও, 124 বছর পরে এসেও কেন আমাদের কথা এখন বিচারযোগ্য হচ্ছে না? আর আমি তো একেবারে বকলম না, আমি তো জানি এইগুলো এইভাবে কাজ করে। সো প্লিজ আমার কথাটা একটু শোনেন, এই কাজটা করেন প্লিজ, ডিজাইন নিয়ে হাত দেন, ট্রেনিংয়ের ব্যবস্থা করেন আর কি। সো এখন আসি আমরা কিছু সমাধানের পথে। সে সমাধানটা হচ্ছে, আমি সম্ভবত রাফলি অ্যারাউন্ড 6 মান্থস এগো আমি এই ডকুমেন্টারিটা বা এই ভিডিওটা হঠাৎ করে আমার সামনে আসে। এটা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যে ইয়াটা আছে, পত্রিকাটা আছে, ওদের একটা ভিডিও, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, অ্যান্ড আই রিয়েলি থ্যাংক দেম। আমাদের দেশের পত্রপত্রিকার যে অবস্থা হয়েছে, তারা তো সব ন্যাক্কারজনক সংবাদ নিয়ে পড়ে থাকে, সব পজিটিভ নিউজ বা কাজের নিউজ কয়টা প্রচার করে। সো সেই ডকুমেন্টারিটা এটা দেখেছিলাম, সেইটাতে দেখছিলাম যেটা হার্ভার্ড এর 2 জন অ্যালামনাই, এই 2টা মেয়ে, তারা বাংলাদেশে আসছে বাংলাদেশে একটা প্রবলেম সলভ করার জন্য, অ্যান্ড দে হ্যাভ গিভেন দেয়ার কোম্পানি নেম অ্যাজ টাইগার নিউ এনার্জি লিমিটেড। সো দে হ্যাভ গট বিউটিফুল আইডিয়া, আনবিলিভেবল সলিউশন। ব্যাটারি চালিত রিক্সা ব্যাটারিতেই চলবে, নো প্রবলেম, রিক্সা ব্যাটারিতেই চলুক। তবে আমার মনে হয় না তারা রিক্সার ডিজাইন নিয়ে কাজ করছে, আই ডোন্ট থিঙ্ক সো। আমি ডকুমেন্টারিটা দেখে যেটা বুঝছিলাম, তারা মূলত পাওয়ারিং সলিউশনটা দেখতেছে যে ব্যাটারি নিয়ে কি করা যায়। সো এই যে ব্যাটারিটা, তারা খুবই স্মার্ট একটা ব্যাটারি সিস্টেম চালু করছে, যে এই ব্যাটারিগুলো রিক্সাওয়ালাদের কিনতে হবে না, তাদের এক্সিস্টিং রিক্সাতেই চলবে। তারা জাস্ট ব্যাটারি সোয়াপ করাবে, ব্যাটারি চার্জ শেষ এসে কতগুলো স্টেশন থাকবে, জাস্ট লাইক পেট্রোল পাম্প যেমন থাকে সারা দেশে। সো এখানে এসে জাস্ট ব্যাটারি সোয়াপ করায় দিয়ে, একটা সোয়াপ করা আরেকটা নিয়ে যাবে, ওটা চার্জ হচ্ছে, মানে তার 0 সেকেন্ড ডিলে। ব্যাটারি চার্জিং হইতে যে 6 থেকে 8 ঘন্টা, কখনো 12 ঘন্টা সময় লাগে, সেটা আর কিছু হচ্ছে না। আবার ব্যাটারিগুলো, আমি এটা নিয়ে ডিটেইল অনেক কথা বলতে পারবো, টেকনিক্যাল কথা, যে কিভাবে অপচয় হয়। ইভেন এই যে আমাদের দেশের যে ব্যাটারি চালিত রিক্সাগুলো চলে, এগুলো শুধু অনিরাপদই না, এটার মাধ্যমে যে সরকার কত বেশি টাকা হারায়, কত বেশি বিদ্যুতের অপচয় হয়, আনবিলিভেবল। দেশের এলাকায় চিপায় চাপায়, অলিতে গলিতে যত রকমের, মানে কোনো সেন্স নাই তো, ইলেকট্রিক্যাল কোনো সেন্স নাই, জাস্ট একটা কি দোকানে গেছে, একটা সার্কিট ধরাই দিছে, একটা চার্জার ধরাই দিছে, ওই দিয়ে চার্জ দিচ্ছে। প্রচুর পরিমাণে এই পাওয়ার কনভার্সনে, মানে এসি টু ডিসি কনভার্সনে এবং চার্জিং এফিসিয়েন্সিতে মারাত্মক রকমের লস হয়। এই লসের কারণে সরকারের ওদিকে বিদ্যুতের ঘাটতি হচ্ছে, টাকা তো পাচ্ছে না, ওই ব্যাটারিগুলো বেশি দিন টেকে না, যার ফলে ব্যাটারিটাও কয়েকদিন পর পর চেঞ্জ করতে হয়। কিন্তু এদের যে ব্যাটারি সিস্টেমটা, চার্জিংটা অপটিমাম লেভেলে করে, রিক্সাওয়ালার কোনো ক্ষতি হচ্ছে না, সে এসেই একটা ব্যাটারি জমা দিয়ে আরেকটা নিয়ে চলে যাচ্ছে। তারপরে হচ্ছে রিক্সাওয়ালার ফিক্সড কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না, দে জাস্ট নিড সাপোর্ট, অ্যান্ড উই শুড বি রিয়েলি অ্যাশেমড বাই সিইং দেম। আমি আমাদের সকল গ্র্যাজুয়েটদেরকে বলতেছি, ইনক্লুডিং মি অলসো, বিকজ হার্ভার্ডে পড়ে এসে সেইখান থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের সমস্যা নিয়ে কাজ করতেছে, সমাধান করতেছে। আর আমরা কি করতেছি আসলে? আমাদের কেন এই সাহসটা হয় নাই, আমাদের কেন ইচ্ছাটা হয় নাই যে আমার দেশের সমস্যা আমি সলভ করি? অবশ্যই এটার পিছনে অনেক ব্যুরোক্রেটিক কাহিনীও আছে, আমরা কিছু করতে গেলে আমাদের সাপোর্ট দেয় না। সো আমি এই সাপোর্টটা চাচ্ছি,
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনার কাছে। সো এই জিনিসটা করা উচিত, এবং সো ব্যাপারটা হচ্ছে যে এদের সাথে কোলাবোরেশন করা যায় এবং এদেরকে কাজের দায়িত্ব দেওয়া যায়, বা এই টাইপের আরও উদ্যোক্তা আসতে পারে। দিস ইজ জাস্ট অ্যান আইডিয়া, দে হ্যাভ গট ব্রিলিয়ান্ট আইডিয়া অ্যান্ড দে ডিজার্ভ এ লট অফ ক্ল্যাপ অ্যান্ড স্যালুট। সো আমার মনে হয় যে এই ধরনের কিছু কাজ করা উচিত। ওকে, সো এদের কোম্পানি নেমও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে টাইগার নিউ এনার্জি। এদের সাথেও যোগাযোগ করা যেতে পারে যে সমস্যা সমাধানে কি করা যেতে পারে। আচ্ছা, সো ওদের এই যে ব্যাটারি সোয়াপিং স্টেশনগুলো করছে, 1 মিনিট সোয়াপ, নো মোর রেঞ্জ অ্যাংজাইটি, যে কত দূর যাবো, যে আবার বন্ধ হয়ে যাবে কিনা, যেহেতু বাংলাদেশে যথেষ্ট পরিমাণে যদি স্টেশন করা যায় ওদের সহযোগিতা করে, তাহলে যে কোনো জায়গায় যে তুমি আটকে গেছো ব্যাটারি সোয়াপ করে নিতে পারবা। কম্প্যাটিবল ফর অল ভেহিকলস, মানে তারা ব্যাটারি ডিজাইন করছে ওইভাবে আর কি। ওকে, সো এবার আমি আমাদের দেশীয় উদ্যোক্তাদের মধ্যে এই ছেলেটার কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে, ওর নাম হচ্ছে মাজেদুর রহমান মাসুম, আমাদের চেয়ে 2 বার জুনিয়র, বুয়েটের একটা ছোট ভাই। ওর ব্যাপারে আমি জেনেছিলাম মোটামুটি রাফলি 2014 সালের দিকে, আই গেস। অসম্ভব মেধাবী, অসম্ভব চুপচাপ একটা ছেলে, নিজের মনে কাজ করতে পছন্দ করে, বেশি কথা বলে না, বেশি হাক ডাক নাই, আমার মতো এত উঁচু গলা করে না, কারণ যোগ্যতাওয়ালা মানুষজন আসলেই কথা বলে কম। যাই হোক, সো এই ছেলেটার নীরব থাকার সময় শেষ, আমার মনে হয় একে কাজে লাগানো উচিত। অ্যান্ড হি ইজ রিয়েলি ভেরি প্যাশনেট অ্যাবাউট অটোমোবাইলস অ্যান্ড ভেহিকলস লাইক দ্যাট। আমি ওর সাথে কয়েক মাস আগে চেষ্টাও করছিলাম বেশ যোগাযোগ করার, বসার কথাবার্তা হয়েছে, বাট বসার সময় আর আমারও হয় না, ওরও হয় না, ওর কাজে ব্যস্ত, আর আমি ওকে বলি না যে আমি কী প্রসঙ্গে বসতে চাচ্ছি। সো এই ছেলেটাকে কাজে লাগানো যায়, আমার কাছে মনে হয় এটা মোক্ষম একটা সময়। ও যদিও নিজের ব্যস্ততার কাজের ফাঁকে পাবে কিনা সময় আমি জানি না, সে একজন উদ্যোক্তা এবং অসাধারণ সব কাজ করে। আমি ওর নামটা লিখে দিয়েছি, মাজেদুর রহমান মাসুম, ফেসবুকে সার্চ করলেও পাওয়া যায়। সরকারের যদি বিশিষ্ট কর্তা ব্যক্তিরা বা সংশ্লিষ্ট কেউ ওর সাথে যোগাযোগ করতে চান, আমি অনুরোধ করব প্লিজ ওর সাথে একটু যোগাযোগ করেন, ওকে দিয়ে কাজটা করান, বা ওর সাথে আরও আলোচনা করেন যে আরও কাকে নিলে ভালো হয়। অ্যান্ড আই ডু ট্রাস্ট, আই বিলিভ আমাদের বুয়েটিয়ান কমিউনিটিতে অভাব নাই, বা ইঞ্জিনিয়ারিং টোটাল যে কমিউনিটি আছে, কুয়েট চুয়েট, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রুয়েটের সম্ভবত একটা টিম এই ব্যাটারি নিয়ে টেসলার সাথে কাজ করতেছে। সো এদেরকে আমরা কেন কাজে লাগাচ্ছি না? প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বা সাস্টে বা এই টাইপের যত ইউনিভার্সিটি আছে সব জায়গাতেই কিন্তু অটোমোবাইল ক্লাব কম বেশি আছে। এই তরুণ মেধাদেরকে আমরা কেন কাজে লাগাচ্ছি না? ইট ইজ জাস্ট অ্যাবাউট এ রিক্সা। আমার মতো স্টুপিড একজন প্রকৌশল জ্ঞানের লোক যদি এগুলো করতে পারে, আমি ড্যাম কনফিডেন্ট এগুলো করা পসিবল, খুবই পসিবল। আমি আমার নিজের কাজে ব্যস্ত, আমার ফিল্ডটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি এটা না, বা আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের ঝামেলায় জর্জরিত, আমার আসলে এদিকে তাকানোর কোনো সুযোগ নাই। আল্লাহ যদি সুযোগ দিতে আমি দেখতাম আসলেই। আমরা কেন জাস্ট করতেছি না? আমি গভর্নমেন্টকে বলছি, মানে এই লোকগুলাকে আমরা কাজে লাগাচ্ছি না কেন? আমরা কবে লাগাবো এদেরকে কাজে? প্লিজ এদেরকে একটু কাজে লাগান। সো আমার মূল আলোচনা শেষ, আমার এতটুকুই বলার ছিল। আমি আবারও বলছি, রিক্সা শুধু নিয়ে নিলে হবে না, তাদেরকে একটা বিকল্প সমাধান দিতে হবে। জাস্ট লাইক এক জায়গায় বস্তি আছে, বস্তি উচ্ছেদ করলাম, তাদের পুনর্বাসন কই হইলো? পুনর্বাসন না হইলে তো ওইখানে আবার বস্তি করবে, আপনি পিটায় পাটায় কদ্দূর কি করতে পারবেন? ওই লোকগুলো তো আসলে, মানে দ্যাট ইজ নট আ সলিউশন, সাস্টেনেবল সলিউশন লাগবে তো আমাদের। সো ওনাদের জন্য রিক্সা রিডিজাইনিং করা দরকার, তার জন্য আমি লোকজন দেখিয়ে দিয়েছি কি সমাধান আনা যেতে পারে। আর 2 নম্বর ব্যাপারটা হচ্ছে যেটা, যে তাদের ট্রেনিং দরকার। এইটা ভুলে গেলে হবে না যে শুধু রিক্সা বানাইলে হবে না বা ভালো ভেহিকেল বানাইলে হবে না। দে রিয়েলি নিড ট্রেনিং। সো এই ট্রেনিংয়ের কাজটার ক্ষেত্রে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে কাজ করতে চাই, আমার ফিল্ডই এইটা। আর আমি এই মেকিংয়ের দিকেও যদি আমার সহযোগিতা প্রয়োজন হয়, আই এম অলওয়েজ হিয়ার। সো প্লিজ, আমার কাছে মনে হয় যে এইটার প্রতি একটু মনোযোগ দেন। এতগুলো মানুষের রিজিক এভাবে কেড়ে নিয়ে তাদের সাথে ইয়ার্কি ফাইজলামি করাটা ঠিক হবে না। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং আমরা পারবো ইনশাল্লাহ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনার নেতৃত্বেই পারবো আশা করা যাচ্ছে। প্লিজ একটু এইভাবে দেখেন। আমি জানি আপনি অনেক কাজে ব্যস্ত, আপনার পুরো ক্যাবিনেট বা উপদেষ্টা মণ্ডলীরা ব্যস্ত, বাট একটু এই সাইডটা দেখেন প্লিজ। এতগুলো মানুষের মুখের রুজি এটা যেন তেন কথা না। আমার ভুল হলে আমাকে ক্ষমা করার প্রয়োজন নেই, আমাকে যে কোনো প্রকার সংশোধন করতে পারেন, বকাঝকা গালি দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। অলওয়েজ হিয়ার। সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।